এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোহিনূর মজুমদার। আপনাকে স্বাগত আমার বর্ধমানে। আপনাকে স্বাগত দাদা আমার বর্ধমানে। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। ধন্যবাদ। দাদা আজকে বর্ধমানে এসেছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ আহ, কীর্তি আজাদ। তিনি এসেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় অসভ্য ভাষায় ব্যঙ্গ করেন, জিপ টিক দেখিয়ে, এবং বলেন বালিশ চাটা। কি বলবেন? দেখুন, বালিশ চাটা বা যে ভিডিওর কথা বলছেন, সেই ভিডিওটা তো 4 তারিখের পর হয়েছে এমন নয়। সেটা তার আগেই হয়েছে। এবং তারপর তার দলের নেত্রী, তার দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে নেতা করেছেন, সাংসদ করেছেন। তো যদি বালিশটা নিয়ে এত ভঙ্গিমা ছিল, তো 2017 সালে এনারা করেননি কেন? হুম, এনারা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রেসের সামনে সার্কাসটা করছেন, হুম। এই সার্কাসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে গিয়ে করেননি কেন? অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে প্রার্থী জায়গা করলেন পেতেন কেন কিনা তাহলে? জানি না। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী তো করলেন কেন তিনি? আমি বলতো, ঘটনা হচ্ছে এই ঘটনা তো 4 তারিখের পর হয়নি। হুম, আর 2 নম্বর হচ্ছে, এদের এখন বোঝা যাচ্ছে না যে ঋতব্রত এরা তো কার বিরোধী, এরা কি বিজেপি বিরোধী না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী? এদের তো মনে হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, যে বিরোধী দলনেতা। হুম, আরে ওনার প্রতীকে জেতাই 70 জনের কাছাকাছি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেছে। হুম, সাংসদরা ছেড়ে চলে গেছে। আগে নিজের আয়নাটা দেখুন যে কেন যাচ্ছে। হুম, এই আয়না না দেখে আপনি যত সার্কাস করবেন। হুম, আজকে তো সাংসদ হিসেবে প্রশ্ন করবেন না যে 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা উনি হেরেছেন। হুম, 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভায় ওনার দলের প্রার্থী হেরেছে। হুম, আর যে একটা বিধানসভায় জিতেছে, সে একটা বিধানসভারও ওনার ক্যাম্পে নেই নিশীথ কুমার মালিক। হ্যাঁ, তাছাড়া তো বর্ধমান দক্ষিণ হেরেছে, গলসি হেরেছে, দুর্গাপুরের দুটো হেরেছে, সব হেরেছে, ভাতার হেরেছে, সব হেরেছে। হুম, তা আজকে উনি নিজেকে প্রশ্ন করছেন না কেন যে একজন সাংসদ হয়ে, হুম, উনি তো দলের নির্বাচিত সাংসদ, যে বিধানসভার মধ্যে গত বিধানসভায় 7টার মধ্যে আমি খুব ভুল না করলে দুর্গাপুর পশ্চিম, একটা দুর্গাপুর বাদ দিয়ে হুম, হুম, সবকটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের জেতা ছিল। হুম, তাহলে আজকে উনি এসে দেখুন, নিজের দায়িত্ববোধ নিতে হবে। উনি যদি বড় নেতা হয়ে থাকেন, তাহলে ওনাকে তো দায়িত্ব নিয়ে বলতে হবে যে তৃণমূল কংগ্রেস ওখানে হারলো কেন। এই পর্যালোচনা না করে এই যে সার্কাসটা উনি করছেন, এত হুম, বছর ক্রিকেট খেলেছেন, হুম। আজকে উনি হাসির পাত্র হচ্ছেন, আর কিছু নয়। কীর্তি আজাদ বলছে ডিম চুললে পিস্তলের প্রতিরোধ তিনি দিচ্ছেন, তিনি লাইসেন্স করতে দিয়েছেন। তাই না? দেখুন, উনি পিস্তল মারবেন, বোম মারবেন, তোপ মারবেন না অ্যাটম বোমা মারবেন, ওটা উনি বুঝবেন। হুম, এটা আমাদের কিছু নেই। তবে একটা জিনিস, যে কর্মীরা বর্ধমান জুড়ে ঘর ছাড়া হয়েছে, সে হুম, বর্ধমানের কর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। কতজনের সঙ্গে কীর্তি আজাদ যোগাযোগ করেছে, আমি তো নাম ধরে বলতে পারি যারা কারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যাদেরকে পুলিশ ডিস্টার্ব করছে, গেছেন একটা উকিল দিয়ে সাহায্য করেছেন, আজকে হুম। বড় বড় কথা বলছেন। আমার মনে হয় এনাদের সঠিক তথ্য এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাজনীতিটা করা উচিত। পর্যালোচনা করা উচিত যে উনি সাংসদ থাকাকালীন যে বিধানসভা 6-1 ছিল, সে যে লোকসভা 6-1 ছিল, সে উল্টো দিকে কি করে 1-6 হয়ে গেল। আমার মনে হয় সবার আগে ওনাকে নিজেকে নিজে আয়নায় দেখা উচিত। বলছি দাদা, তিনি শুধু রাজ্য বিধানসভার বিধায়কদের কে আক্রমণ করেননি, তিনি রাজ্য আমাদের লোকসভার যে সাংসদরা রয়েছেন সায়নী ঘোষ থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শর্মিলা সরকার, সবাইকে তিনি বলছেন গদ্দার। না, না, সেটা তার দল এনসিপিআই। আমি এনসিপিআই মুখপাত্র নই, আমি জানি না। কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা আমরা যে প্রশ্নগুলো করেছি, সে প্রশ্নগুলোর সদুত্তর উনি দিন না। উনি কীর্তি আজাদ উনি বলে দিক যে উনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, উনি অভিষেক ব্যানার্জির ক্যামার স্ট্রিট অফিসটা গোটাটা ঘুরে দেখতে পেরেছেন কোনোদিন? আজকে প্রথমবার দাদা একটা দৃশ্য দেখলাম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে, যেখানে কীর্তি আজাদ আসুক বা স্বপন দেবনাথ আসুক, উপচে পড়া ভিড় থাকতো। সেখানে কার্যত হাতে গোনা 15 জন কর্মী উপস্থিত। বর্ধমানে এত কর্মী আক্রান্ত কোথাও দেখা যায়নি কীর্তি আজাদকে। না, না, বর্ধমানে তো আজকে একজন কর্মী নয়, সবাই আক্রান্ত হয়েছে। হুম, হওয়াটা স্বাভাবিক, একটা নিশ্চিত একটা উল্টো দিকের একটা রিটালিয়েশন আছে। হুম, সেই রিটালিয়েশন থেকে আমাদেরও কিছু লোক উৎপাত করেছিল, কিছু লোকের বিরুদ্ধে ক্ষোভ ছিল। হুম, কিন্তু সার্বিকভাবে সবাই তো কিছু করেনি।
আজকে সবাই যারা কর্মীদের সাপোর্ট দেওয়া দরকার, সে সময় সাংসদ সে সময় এসে বিরোধী দলনেতাকে অঙ্গভঙ্গি করছেন, সার্কাস করছেন। এই জোকারগিরিটা তো কীর্তি আজাদের কাছ থেকে নেওয়া যায় না। এই জোকারগিরিটা কলকাতার অন্যান্য নেতা আছে তাদের কাছ থেকে নেওয়া যায়, কিন্তু এই কীর্তি আজাদের কাছ থেকে তো এই জোকারগিরিটা নেওয়া যায় না। না, এই জোকার বৃত্তিটা করে উনি কি করছেন? আগে উনি পর্যালোচনা করুন যে ওনার লোকসভা কেন্দ্রে বলছি, ভাতার, আহ, বর্ধমান মন্তেশ্বরের দক্ষিণ, মতো সিট, মন্তেশ্বরের মতো সিট, যে মঙ্গলকোট। মন্তেশ্বরে এত এত মাইনরিটি আছে, সেই মন্তেশ্বরের মতো সিট, সেই মন্তেশ্বরের মতো সিট কেন হারলাম? তার কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, না তার কারণ কীর্তি আজাদ? এইটা আগে উনি পর্যালোচনা করুক, তারপর কে কিভাবে হাট চলেছে, কে কি করেছে, সেটা নিয়ে উনি বলবেন। কীর্তি আজাদকে কিন্তু এই গত 2 বছরে কোনো সরকারি অনুষ্ঠানে দেখা যায়নি, তিনি একটাও কাজ করেনি। সমস্তটা জেলা সভাপতি এবং বিধায়কদের প্রতি তিনি আস্থা করতেন, খোকন দাসের প্রতি তিনি আস্থা রাখতেন। তাই না? সেটা তিনি কার উপর আস্থা রাখতেন সেটা নিয়ে পর্যালোচনা করা হবে। হুম। সেটা নিয়ে বর্ধমান ও দুর্গাপুরের সংসদীয় অঞ্চলের মানুষ পর্যালোচনা করবে। সেখানে আমি ভোটার নই, আমি জানি না তিনি সাংসদ হিসেবে কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, এটা বিচার্য, এটা প্রশ্ন চিহ্ন। হুম। কিন্তু আমার কাছে যেটা মূল প্রশ্ন, যে তিনি এমন একজন নির্বাচিত সাংসদ যিনি বড় বড় কথা বলছেন, দিল্লি থেকে মাঝে মাঝে আসছেন পার্টি, উনি কি কর্মীদের কাছে রিচ করতে পেরেছেন? উনি আগে নিজেদের কর্মীদের কাছে রিচ করুন। বুঝলেন, শেষ প্রশ্ন করব। রাজ্যের সম্মানীয় একটি পদ, বিরোধী দলনেতার পদ, সেখানে বারবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এর আগে কোনো প্রশ্ন তোলা হয়নি। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে, তাকে ভোটের প্রচারে রেখেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিডিসির রাজ্য সভাপতি থেকেছে, তখন একটিও টু শব্দটুকু কুণাল ঘোষ থেকে কীর্তি আজাদরা প্রশ্ন তুলেননি। আজ এই ধরনের প্রশ্ন তুলছেন কেন? না, সত্যি তো কুণাল ঘোষের প্রশ্ন, আমি কুণাল ঘোষকে অত্যন্ত সম্মান করি। আমি শুধু বলি, পৃথিবীর তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, সো কল্ড কোনো গদ্দার যে প্রশ্ন তুলতে পারেনি, কুণাল ঘোষ একাই প্রশ্ন তুলে দিয়ে গেছে। কুণাল ঘোষকে শুধু ঋতব্রতকে আজকে চোর ডাকাত, ববি হাকিমকে চোর ডাকাত একা বলছেন? কুণাল ঘোষ তো আরো একজনকে 2012 না 13 সালে বলেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণালদারই দুঃসাহস আছে একমাত্র সবাইকে চোর বলার। আমার এই নিয়ে কুণালদাকে আমি অত্যন্ত সম্মান করি, এবং আমার বিশ্বাস যে কুণালদা যেটা বলেন সেটা মন থেকে বলেন। সত্যি মিথ্যা পরে বিচার হবে, কিন্তু কুণালদা যেটা বিশ্বাস করেন মন থেকে, সেটাই কুণালদা বলেন, কোনটা মেকি বলেন না। তাই আজকে যেমন উনি মন থেকে বিশ্বাস করেন বলেই বলছেন যে তৃণমূল থেকে যারা আজকে তৃণমূলে ওনার সঙ্গে নেই তারা সবাই চোর, তেমনি তিনি মন থেকে বিশ্বাস করে বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম, সেটা যিনি বলেছিলেন সেটা তিনি মন থেকে বিশ্বাস করেন বলেই বলেছেন। কোহিনুর দাস, শেষ প্রশ্ন করব। হুম। আপনারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন, আপনারা বিরোধী দলনেতা রয়েছেন, যেসব কর্মীরা আক্রান্ত হয়েছে ভোটের পর, আপনারা কি সেই কর্মীদের পাশে আসবেন? আমরা ভীষণভাবে 110% আমাদের যতটা ক্ষমতা। দেখুন, প্রতিকূল অবস্থাটা তো মানতে হবে যে সরকার চলে গেছে, সেখানে অনেকের দুর্নীতির দায়ভার আমাদের নিতে হচ্ছে। একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এই প্রতিকূলতাকে কাটিয়ে কর্মীদের পাশে যতটা পৌঁছানোর আমাদের চেষ্টা, আমরা করার চেষ্টা করছি। এবং আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি এটাই যে যারা কর্মীরা কেস খেয়েছেন, যে কর্মীরা মার খাচ্ছেন, সেই কর্মীরা যাতে শান্তিতে নিজেদের ঘরে ফিরতে পারেন এবং তাদের পছন্দ মতো রাজনৈতিক দল করতে পারেন, এটাকে এনশিওর করা। এর জন্য আমরা পুলিশের কাছেও অ্যাপ্রোচ করেছি, আমাদের বিরোধী দল নেতা নিজে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কথা বলেছেন। আমরা এটা চেষ্টা করছি এবং সর্বৈব আমাদের কমিটমেন্ট কর্মীদের প্রতি। যে কর্মীরা মার খাচ্ছেন, সে কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তারা কেস খাচ্ছেন এবং তারা আমাদের সঙ্গেই যোগাযোগ করছেন, তারা আমাদের উপরই বিশ্বাস করছেন অদ্ভুত ভাবে, তারা কিন্তু অন্য কারোর উপর বিশ্বাস করছেন না। একদম দাদা, প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ।